এই ক্লাসেও আমরা একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা লাইন থেকে তোমরা বহু নতুন তথ্য এবং নিয়ম কিন্তু শিখতে পারবে। তাই সবাইকে বলবো একদম শেষ লাইন পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ক্লাসটা অবশ্যই করবে। এবং যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে জানুয়ারির প্রথম থেকে আমরা একটা অনলাইনে আর কি ক্লাস শুরু করব, অনলাইন ব্যাচ শুরু করব। তো এটা কিন্তু তোমাদের আগ্রহের জন্যই আমি ঠিক করেছিলাম। তো যারা যারা আগ্রহী তাদেরকে বলবো যে ইউটিউবে আমি একটা কমিউনিটি পোস্টে ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে পুরো ফুল ডিটেলসটা দেখে তোমরা কিন্তু আমাকে ওখানে দেওয়া যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাতে আমাকে কনফার্মেশন দিয়ে দিতে পারো। এবং তোমাদেরকে অবশ্যই বলবো যে ডেসক্রিপশনে দেওয়া যে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, ওখানেও পুরো ফুল ডিটেলসটা পেয়ে যাবে। এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়াটা এই কারণে জরুরি আমি বলবো তোমাদেরকে, কারণ প্রত্যেক দিনের আপডেট তোমরা ওখানে পেয়ে যাবে এবং প্রত্যেক দিন তোমাদের যে কোনো ধরনের সমস্যা কিন্তু আমাকে ওখানে তোমরা বলতে পারবে এবং আমার সঙ্গে তোমাদের যে ডাইরেক্ট ইন্টারাকশন সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপেই সম্ভব, বুঝতে পেরেছো? তো আমাকে বলবে। এবং প্রত্যেক দিন ক্লাসের পরে আমি যেমনটা তোমাদেরকে বলেছি যে যে টপিকের ওপরে ক্লাস, সেটা প্রেসি হোক, রিপোর্ট হোক বা ট্রান্সলেশন হোক, তোমরা লিখবে এবং লেখাটা পাঠাবে, আমি কিন্তু সেই মতো তোমাদেরকে দেখে দেবো এবং কিন্তু গাইড করব। তো অবশ্যই বলবো টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। এবং যারা যারা ভাবছো যে অনলাইন ক্লাস শুরু হলে যে ইউটিউবে ক্লাস কম হবে বা হবে না বা গুরুত্ব কমে যাবে, তাদেরকে আমি বলবো যে ইউটিউব ক্লাসের গুরুত্ব কিন্তু কখনোই কমবে না, একদম ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে, যেমনটা আমি তোমাদেরকে প্রমিস বলেছিলাম যে প্রত্যেক দিন রেগুলার নিয়মিত ক্লাস হবে এবং সমস্ত রকমের প্রবলেম নিয়ে তোমাদের সমস্ত প্রবলেমের আমি সলিউশন আনবো এবং ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে একদম শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে আমি আছি, যেমনটা আমি প্রমিস করেছিলাম। একদম সেই প্রমিসেই কিন্তু আমি অনার, তোমাদের সাথে আমি সবসময় আছি, কোনো সমস্যা হবে না, কোনো খামতি হবে না কিন্তু ইউটিউবের ক্লাসের। তাই বলবো তোমরা রেগুলার কোনো আলসেমি না করে, কোনো রকম হেলাফেলা না করে প্রত্যেক দিন ক্লাসটা করো এবং যার যেখানে প্রবলেম আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করবো। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে আমরা দেখে নেবো। আর সবাইকে বলি ক্লাসটা শুরু করার আগে যে তোমাদেরকে বলবো যে দেখো, বাড়িতে কিন্তু প্র্যাকটিসের জন্য একটা বই অবশ্যই দরকার। তাই বলবো তোমাদের জন্য আমি কিছু বই সাজেস্ট করেছি, প্রত্যেকদিন ক্লাসে কিন্তু স্ক্রিনে তোমরা সাজেশনটা পেয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, আমি কিন্তু বারবার বলছি সমস্ত বইগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বই, তোমাদের কাছে কিন্তু অবশ্যই বইগুলো থাকা দরকার। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন নয়, আমাদের প্যাসেজ হচ্ছে 40। তো প্যাসেজ ট্রান্সলেশনে এটা হচ্ছে 40 নম্বর প্যাসেজ। তো এই হচ্ছে প্যাসেজটা, আমরা কিন্তু প্রথম লাইনে চলে যাব। তো ফার্স্ট লাইন কি বলছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের প্যাসেজটা। বলছে ফার্স্ট লাইন বলছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আর কি আমাদের এই প্যাসেজটা। বলছে রবির গান শুনে মহর্ষি বলতেন, রবি আমাদের বাংলাদেশের বুলবুল। তাহলে দেখো বাক্যটাকে আগে ভাঙি। এখানে আমি তোমাদেরকে গ্রামারের ক্লাসে অনেকবার বলেছি এবং এই ডেসক্রিপটিভ ক্লাসেও কিন্তু রাইটিং লিখতে গিয়ে প্যাসেজ ট্রান্সলেশনেও কিন্তু আমি অনেকবার তোমাদেরকে বলেছি, যখনই এরকম বলতেন, করতেন, বলতো, আসতো, যেত, সেক্ষেত্রে আমি কি বলেছি, তোমরা ইউজ করবে ইউজড টু বা নর্মাল কিন্তু উড, WOULD, উড দিয়ে দিলেও কিন্তু হবে। ক্লিয়ার? তাহলে কি বলছে, রবির গান শুনে মহর্ষি বলতেন। তাহলে আমরা বলে দেবো যে লিসনিং, হ্যাঁ, রবির গান শুনে মহর্ষি বলতেন। তাহলে মহর্ষি রবির গান শুনে, তাহলে আমরা বলতে পারি যে এখানে লিসনিং টু, LISTEN অ্যাপোস্ট্রফি S, লিসনিং, আচ্ছা লিসেন্স নয়, লিসনিং, LISTENING, লিসনিং টু রবিস। ঠিক আছে, রবীন্দ্রনাথ এখানে রবি বলেছে, তাহলে রবি বলবো আমরা, রবিস সংস, SONGS। তাহলে লিসনিং টু রবিস সংস। তারপরে কি বলেছে, মহর্ষি বলতেন। তাহলে মহর্ষি, MAHARSHI, মহর্ষি। এটা অনেকে লিখবে, অনেকে আবার মহর্ষি লেখে, তাও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? MAHARISHI, মহর্ষি। এই দুটোর যে কোনো একটা তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার বলতেন, তাহলে বলতেন ইউজ টু সে বা উড সে। ক্লিয়ার? ইউজ টু সে বা উড, WOULD, উড সে, বলতেন। তাহলে কি লিখলাম ভালো করে দেখে নাও। লিসনিং টু রবির সংস, রবির গানগুলো শুনে মহর্ষি উড সে। ঠিক আছে, মহর্ষি বলতেন। ক্লিয়ার? বা ইউজ টু সেও তোমরা বলতে পারো। এবার কি বলতেন দেখো, বলছে রবি আমাদের বাংলাদেশের বুলবুল। আচ্ছা, বাক্যটা কেন সুন্দর করে লিখে নি।
তাহলে বুলবুলটাকে আমরা বুলবুলও রাখতে পারি, আবার বুলবুলটাকে ইংলিশে আমরা বলতে পারি নাইটেঙ্গেল। ক্লিয়ার? তো চলো কি বলছে একবার দেখে নিই ফাইনাল। তো হ্যাঁ, একদম ইজি, সেই কারণে কিন্তু আমি পরের অংশটাকে আর বিশ্লেষণে যাচ্ছি না। তো কি লিখলাম দেখো, তাহলে লিসনিং টু দিয়ে দিই, লিসনিং LISTENING, লিসনিং টু রবি RABI', রবিস songs SONGS, প্লুরাল। লিসনিং টু রবিস songs মহর্ষি উড সে, ক্লিয়ার? মহর্ষি বলতেন, মহর্ষি MAHARRI দিতে পারো, SHIO দিতে পারো, ঠিক আছে? মহর্ষি উড WOULD, উড সে, মহর্ষি বলতেন, এবং কমা দিয়ে এবার কোড শুরু। কি বলতেন আমরা নিচে লিখে দিই কোড, যে রবি আমাদের বাংলাদেশের বুলবুল, মানে রবি হলো। তাহলে রবি RABI, রবি ইজ কাউকে যখন তুলনা করব, যার সাথে তুলনা করব, নর্মালি কিন্তু কোনো প্রপার নাউনের আগে দা হয় না। দা সে যত বিখ্যাতই লোক হোক না কেন, দা রবীন্দ্রনাথ টেগর, দা রোনাল্ডো, দা কালিদাস কখনোই হবে না, দা শেক্সপিয়ার কখনো হবে না। কিন্তু একজন ব্যক্তিকে যখন আর একজন ব্যক্তির সাথে আমি তুলনা করব, কম্প্যারিজন করব, যার সাথে তুলনা করব, তার আগে অবশ্যই দা হবে। তাহলে রবি ইজ, এখানে যার সঙ্গে তুলনা করছি তার আগে দা হবে। রবি ইজ দ্য বুলবুল বলতে পারি, BULBUL, বা রবি ইজ দ্য নাইটেঙ্গেলও তোমরা বলতে পারো, নাইট NIGHT, নাইটিন TINGALE। তাহলে রবি ইজ দ্য বুলবুল বা নাইটেঙ্গেল। এবার আমাদের বাংলাদেশের অব আওয়ার অব আওয়ার বাংলাদেশ, BANGA, বাংলা BANGLA হবে, BANGLA, বাংলাদেশ DESH। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। তাহলে কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও, বাংলাটা একবার পড়ে নাও। রবির গান শুনে মহর্ষি বলতেন, রবি আমাদের বাংলাদেশের বুলবুল। তাহলে লিসনিং টু রবিস সংস, রবির গান শুনে মহর্ষি উড সে, বলতেন, রবি ইজ দ্য বুলবুল, রবি হলো বুলবুল বা নাইটিঙ্গেল অব আওয়ার বেঙ্গল। দা কিন্তু ইম্পর্টেন্ট, যার সাথে তুলনা করব তার আগে কিন্তু আর্টিকেল দা বসবে। রবি ইজ দ্য বুলবুল বা নাইটিঙ্গেল অব আওয়ার বাংলাদেশ। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। সুন্দর করে আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব। নেক্সট বাক্য কি বলছে আমরা দেখব। বলছে একবার কোনো উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলি গান রচনা করেছিলেন। তাহলে একবার, বাক্যটাকে ভাঙি। একবার মানে কি? একবার মানে আমরা বলতে পারি ওয়ান্স, ONCE, ওয়ান্স। কোনো উৎসব উপলক্ষে, কোনো উৎসব উপলক্ষে মানে আমরা বলতে পারি যে অন দ্য অকেশন, OCCASION, ঠিক আছে? অন দ্য অকেশন অব, অন দ্য অকেশন অব আমরা কি বলতে পারি? অন দ্য অকেশন অব আ উৎসব, ফেস্টিভ্যাল, FESTIVAL, অন দ্য অকেশন অব আ ফেস্টিভ্যাল, উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলি গান রচনা করেছিলেন। তাহলে ওয়ান্স, কমা, অন দ্য অকেশন অব আ ফেস্টিভ্যাল, একদম ডাইরেক্ট চলে যাই সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ। তাহলে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ RABINDRA, রবীন্দ্রনাথ NATH, রবীন্দ্রনাথ। এবার গান রচনা করা ইংলিশ কি? কম্পোজড। কম্পোজড অনেকগুলি গান, তাই তো? কম্পোজড, রবীন্দ্রনাথ কম্পোজড, COMPOSED, কম্পোজড, রবীন্দ্রনাথ কম্পোজড। বা তোমরা এখানে যেহেতু অতীতে লিখে ফেলেছিলেন, তোমরা কিন্তু হ্যাড কম্পোজডও দিতে পারো, রবীন্দ্রনাথ হ্যাড কম্পোজড, COMPOSED, রবীন্দ্রনাথ হ্যাড কম্পোজড অনেকগুলি গান, ঠিক আছে? মেনি সংস, SONGS। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি বলছে একবার দেখে নাও। তাহলে বাংলাটা প্রথমে আমরা একবার পড়বো, বাংলাটা পড়ে কি বলছে একবার কিন্তু দেখবো। তাহলে বলছে কি, একবার কোনো উৎসব উপলক্ষে, একবার কোনো উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলি গান রচনা করেছিলেন। তাহলে একবার ইংলিশ কি? একবার ইংলিশ কিন্তু ওয়ান্স। তারপরে কি? কোনো উৎসব উপলক্ষে, কোনো উৎসব উপলক্ষে মানে অকেশন, ঠিক আছে? উপলক্ষে মানে অন, তাহলে অন দ্য অকেশন অব আ ফেস্টিভ্যাল, তাই তো? তাহলে অন দ্য অকেশন অব আ ফেস্টিভ্যাল, একটা ফেস্টিভ্যাল উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, কম্পোজড বা হ্যাড কম্পোজড মেনি সংস, অনেকগুলো গান। তাহলে এই হচ্ছে কিন্তু বাক্যটা এবং তার ট্রান্সলেশন হচ্ছে এই। এবার চলে যাব নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। বলছে যে মহর্ষি দেব তখন ছিলেন চুঁচুড়ায়। তাহলে একদম ভেরি সিম্পল। তাহলে মহর্ষি দেব, এই বাক্যটাকে ভাঙার দরকার নেই। তো কি বলছে দেখো, মহর্ষি দেব, তাহলে মহর্ষি MAHARSHI
IDEV, মহর্ষিদেব তখন ছিলেন, তাহলে ওয়াজ, মহর্ষিদেব ছিলেন ওয়াজ তখন, দেন মহর্ষিদেব ওয়াজ দেন কোথায় ছিলেন? ইন চুচুড়া, ইন চুচুড়া, CHUCHURA, ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। তাহলে মহর্ষিদেব ওয়াজ দেন ইন চুচুড়া, একদম সিম্পল, এখানে আর ভাবার কিছু নেই, কঠিন কিছু নেই, ক্লিয়ার? এবার চলে যাব কিন্তু আমরা নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, হ্যাঁ বলছে কবির ডাক পড়লো সেখানে, মানে কবিকে সেখানে ডেকে পাঠানো হলো, ঠিক আছে? কল ইন মানে কিন্তু ডেকে পাঠানো, ঠিক আছে? ডাইরেক্ট কলও বলতে পারি, অনেক রকমভাবে বলতে পারি, ইনভাইটেডও বলতে পারি। তো চলো দেখে নিই আমরা রকমভাবে বাক্যটাকে লিখতে পারি। যে আমরা প্রথমে বলতে পারি যে হ্যাঁ রবির ডাক পড়লো সেখানে, তাহলে আমরা বলতে পারি, আগে প্যাসিভে লিখি যে রবি, আচ্ছা কবির ডাক বলেছে, কবির ডাক, তাহলে আমরা বলতে পারি দ্য পোয়েট, POET, দ্য পোয়েট ওয়াজ কল্ড ইন, CALLED, দ্য পোয়েট, কল ইন মানে ডেকে পাঠানো, তাহলে আচ্ছা কল ইনই লিখি আমরা, দ্য পোয়েট ওয়াজ কল্ড ইন দেয়ার, THERE, একদম পারফেক্ট। আর একটা আমরা কি লিখতে পারি, আর একটা কিন্তু আমরা লিখতে পারি যে, হ্যাঁ কি লিখতে পারি দেখে নাও, হ্যাঁ ডাইরেক্ট যদি শুধু কল দিই, এই প্যাসিভটাকে এই ইনটাকে না দিয়েও তুমি বলতে পারো দ্য পোয়েট ওয়াজ কল্ড দেয়ার, দ্য পোয়েট ওয়াজ কল্ড ইন দেয়ার, ঠিক আছে? দ্য পোয়েট ওয়াজ ইনভাইটেড দেয়ার, এটাও তোমরা লিখতে পারো, দ্য পোয়েট, কেউ যদি লিখতে চাও দ্য পোয়েট ওয়াজ ইনভাইটেড, INVITED, ইনভাইটেড দেয়ার, THERE। বা আমরা বলতে পারি যে মহর্ষিদেব যেহেতু বলছে, তাই তো, তাহলে মহর্ষিদেব কল্ড দ্য পোয়েট দেয়ার, ঠিক আছে? মহর্ষি, MAHARSHI, মহর্ষি দেব, কল্ড, CALLED, কল্ড দ্য পোয়েট, কল্ড দ্য পোয়েট, মহর্ষি দেব কল্ড দ্য পোয়েট দেয়ার, সেখানে, THERE। তো এই রকমভাবে আমরা লিখতে পারি, দ্য পোয়েট ওয়াজ কল্ড ইন দেয়ার, দ্য পোয়েট ওয়াজ ইনভাইটেড দেয়ার, মহর্ষি দেব কল্ড দ্য পোয়েট দেয়ার। তাহলে লাস্ট স্টেটটা কিন্তু আমরা অ্যাক্টিভে লিখলাম, আর ওপরের দুটো প্যাসিভ। কি দেখে বুঝলাম দেখো, ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানেই কিন্তু প্যাসিভ, ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্যটা। এবার চলে যাব নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব। বলছে জ্যোতি দাদাকে হারমোনিয়ামে বসিয়ে কবি নতুন গান সবকটি একে একে গাইলেন। নতুন গান যেগুলো আর কি সেখানে নেমন্তন্ন করেছে বা ডাকলো, সেখানে গেল রবীন্দ্রনাথ ঠাকুর, এবং ডাকার পর সেখানে যাওয়ার পর জ্যোতি দাদা ছিল তার এল্ডার ব্রাদার, ঠিক আছে, বড় ভাই। তো সেই জ্যোতি দাদাকে আর কি হারমোনিয়াম বাজাতে বলে বা হারমোনিয়ামের পাশে বসিয়ে সে কিন্তু একে একে পরপর সব গানগুলো গাইলেন। তাহলে জ্যোতি দাদাকে হারমোনিয়ামে বসিয়ে, তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখো কাউকে দিয়ে কোনো কাজ করানো, আমরা বলতে পারি তাকে পড়াও, মেক হিম রিড, তাকে খেলাও, মেক হিম প্লে, তাকে যেতে বাধ্য করো, মেক হিম গো, বুঝতে পেরেছো? তো এরকম তাকে বসাও, মেক হিম সিট, এরকম তাকে দাঁড় করাও, মেক হিম স্ট্যান্ড, তাহলে দাঁড় করিয়ে, তাহলে বসিয়ে, এটা হচ্ছে পার্টিসিপল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে মেকিং, MAKING, মেকিং জ্যোতি দাদা, যেমনটা আছে JYO JOTI, তোমরা যা খুশি লিখতে পারো, জ্যোতি দাদা, ঠিক আছে? জ্যোতি দাদাকে জ্যোতি দাদা বলতে পারো, ঠিক আছে, কোনো ভুল হবে না। বা এল্ডার ব্রাদার জ্যোতি দাদা, মেকিং এল্ডার ব্রাদার জ্যোতি দাদা, তাও হবে। জ্যোতি দাদা, এটাকে জ্যোতি কিন্তু স্পেলিং অনেকে কন্ট্রোভার্সি করবে, JYOTI, কোনো সমস্যা নেই, প্রপার নাউনের স্পেলিংয়ে কোনো ভুল হবে না, ঠিক আছে? তো মেকিং জ্যোতি দাদা, তাহলে আমি এখানে দাদা লিখে দিই, হ্যাঁ মেকিং জ্যোতি দাদাকে কি করেছিলাম, বসিয়েছিলাম, সিট, SIT, সিট, কোথায়, হারমোনিয়ামের পাশে, অ্যাট, পার্টিকুলার অ্যাড্রেস বলে অ্যাট দ্য হারমোনিয়াম, হারমোনিয়াম, UM, ক্লিয়ার? তাহলে মেকিং জ্যোতি দাদা সিট অ্যাট দ্য হারমোনিয়াম, কমা, এটা হচ্ছে জ্যোতি দাদাকে হারমোনিয়ামের পাশে বসিয়ে কবি নতুন গানগুলি একে একে গেয়েছিলেন। তাহলে কবি গেয়েছিলেন, দ্য পোয়েট, কবি মানে হচ্ছে দ্য পোয়েট, গেয়েছিলেন, স্যাং, দ্য পোয়েট স্যাং, SANG, পাস্ট টেন্স, স্যাং অল দ্য নিউ সংস, অল the poet sang all the new song, all ALL, all the new songs, SONGS. The poet sang all the new songs, নতুন গানগুলি সব গিয়েছিলেন। একে একে মানে কি, একে একে মানে হচ্ছে one by one, 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 one by
1। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। এবার সুন্দর করে বাংলাটা দেখে নাও। জ্যোতি দাদাকে হারমোনিয়ামে বসিয়ে কবি নতুন গান সবকটি একে একে গাইলেন, মানে গেয়েছিলেন। মেকিং জ্যোতি দাদা সিট অ্যাট দ্য হারমোনিয়াম, দ্য পোয়েট স্যাং অল দ্য নিউ সংস ওয়ান বাই ওয়ান। এই হচ্ছে বাক্যটা। সুন্দর করে আমরা কিন্তু আস্তে আস্তে নেক্সট বাক্যের দিকে চলে যাব। ক্লিয়ার? নেক্সট বাক্য কি বলছে দেখে নাও। বলছে গান শেষে মহর্ষি বললেন, গানের শেষে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, অ্যাট দ্য এন্ড অফ দ্য সংস বা অ্যাট দ্য এন্ড অফ দ্য সং তাও বলতে পারি, ঠিক আছে। গানের শেষে দেশের রাজা তিনি বললেন, কি বললেন? দেশের রাজা যদি দেশের ভাষা ও সাহিত্যের আদর বুঝতেন তবে কবিকে তারা পুরস্কার দিত। এখানে তোমাদেরকে আমি একটা গ্রামারের নিয়ম সম্পর্কে অবগত করব, মানে জানাবো, মনে করাবো। সেটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি। সেটা কি? গ্রামারের ক্লাসে আমি অনেকবার তোমাদেরকে নিয়মটা বলেছি যে ইফের সাথে যদি হ্যাড প্লাস V3 হয়, ইফের সাথে যদি হ্যাড প্লাস V3 হয় তাহলে বাক্যের অন্য অংশে আমরা বসাতে পারি WOULD, উড হ্যাভ বা কুড হ্যাভ, COULD, কুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, MIGHT, মাইট হ্যাভ, এগুলো কিন্তু বসাতে পারি। এবং তার বাংলা অর্থগুলো কি? যদি আমি করতাম তাহলে আমি পেতাম, যদি আমি যেতাম তাহলে আমি তার দেখা পেতাম, যদি আমি সেখানে যেতাম তাহলে খেতে পেতাম, যদি আর একটু পড়তাম তাহলে পাস করতাম। এই রকম বাক্যগুলোকে আমরা এই ফরমেশনে কিন্তু লিখি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে যেটা বলার সেটা হচ্ছে কি, এখানেও দেখো তাই বলেছে, দেশের রাজা যদি দেশের ভাষা সাহিত্যের আদর বুঝতো, তাহলে যদি বুঝতো তাহলে পুরস্কার দিত। তাহলে এই যে আগে একটা যদি বুঝতো তাহলে দিত, তাহলে এই ফরমেশনেই চলে আসছে। বুঝতে পেরেছো? আমরা সেই ফরমেশনেই লিখবো। তাহলে আগে বাক্যটাকে সুন্দর করে আমরা দেখো সুন্দর করে লিখছি, কোনো ব্যাপার নয়। তাহলে গানের শেষে মহর্ষি বললেন, গানের শেষে মানে কি? অ্যাট দ্য এন্ড অফ দ্য সংস, অ্যাট দ্য এন্ড, END, অ্যাট দ্য এন্ড অফ দ্য সংস দিয়ে দাও, সংস মানে সব গানগুলোর শেষে, সব গানগুলো গাইলো, অ্যাট দ্য এন্ড অফ দ্য সংস কমা দিয়ে। এবার কোডের মধ্যে, আচ্ছা কোডের ওখানে কমা দেবো না, কারণ মহর্ষি বললেন অ্যাট দ্য এন্ড অফ দ্য সং, মহর্ষি MAHARSHI, মহর্ষি সেইড, SAID, মহর্ষি সেইড, মহর্ষি বললেন, কি বললেন, এবং কোডের মধ্যে রাখবো। কি বললেন দেখো, বলছে যদি দেশের রাজা বুঝতো, সাহিত্য এবং ভাষার আদর মানে ইম্পর্টেন্স বুঝতো, তাহলে দেখো একদম সিম্পল, ইফ দ্য কিং, যদি রাজা দেশের রাজা, তাহলে ইফ দ্য কিং অফ দ্য কান্ট্রি দিয়ে দাও, ইফ দ্য কিং অফ দ্য কান্ট্রি, COUNTRY, তাহলে ইফ দ্য কিং অফ দ্য কান্ট্রি বুঝতো, যে বললাম ইফের সঙ্গে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, তাহলে ইফ দ্য কিং অফ দ্য কান্ট্রি বুঝতো, হ্যাড understood, UNDERSTOOD, understood কি বুঝতো? the importance of the importance, যদি বুঝতো the importance, PORTANCE, the importance of its, দেশের মানে its দিয়ে দাও, its, understood the importance of its language and literature, language and literature, LITERATURE। তাহলে কি লিখলাম এই পর্যন্ত ভালো করে খেয়াল করো। অ্যাট দ্য এন্ড অফ দ্য সংস, গানের শেষে মহর্ষি সেইড, মহর্ষি বলেছিল, ইফ দ্য কিং, যদি রাজা, অফ দ্য কান্ট্রি, দেশের, হ্যাড আন্ডারস্টুড, বুঝতো, দ্য ইম্পর্টেন্স অফ ইটস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, বা অফ দ্য কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এখানে এবার একটা কমা দেবো, এর মানে তাহলে, বুঝতে পেরেছো? তাহলে কি হতো? তাহলে সে কিন্তু কি বলেছে এখানে দেখে নাও, তবে কবিকে তারা পুরস্কৃত করতেন, তারা, তাহলে এই কমার মানে কিন্তু তাহলে বা দেন কি করতো? দেন দে উড হ্যাভ রিওয়ার্ড, বা প্যাসিভ ও অ্যাক্টিভ দুটোই করতে পারবো আমরা। দেন তাহলে কি করতে পারতো? দে বা হি, যে কোনো একটা, ওখানে তারা বলেছে, রাজা মানে পুরো রাজার দলটাকে, টিমটাকে বলেছে, ঠিক আছে। দে বা হি করতো, উড হ্যাভ, ওই যে হ্যাড V3 দিয়ে দিলাম, ইফের সঙ্গে আমরা হ্যাড V3 দিয়েছি কোথায়? হ্যাড আন্ডারস্টুড, এই যে হ্যাড V3 আন্ডারস্টুড, তাহলে এবার কি লিখবো? উড হ্যাভ অ্যাওয়ার্ডেড, AWARDED, উড হ্যাভ অ্যাওয়ার্ডেড কাকে? রবিকে বলেছে কি এখানে? কবিকে, দ্য পোয়েট দিত, উড হ্যাভ অ্যাওয়ার্ডেড দ্য পোয়েট,
POET, ফুল স্টপ দিয়ে কোট ক্লোজ। তাহলে কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সংস, গানের শেষে মহর্ষি সাইড মহর্ষি বললেন, কি বললেন, ইফ দ্য কিং অফ দ্য কান্ট্রি, যদি দেশের রাজা, হ্যাড আন্ডারস্টুড, বুঝতেন, দ্য ইম্পর্টেন্স অফ ইটস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ভাষা এবং সাহিত্যের যদি গুরুত্ব বুঝতেন, তাহলে কমার মানে হচ্ছে কি, এই কমার মানে কিন্তু তাহলে দে উড হ্যাভ বা হি উড হ্যাভ অ্যাওয়ার্ডেড দ্য পোয়েট, কবিকে তারা আর কি পুরস্কৃত করতো। বাংলাটাও কিন্তু তাই ছিল, দেখে নাও, গানের শেষে মহর্ষি বললেন দেশের রাজা যদি দেশের ভাষা সাহিত্যে আদর বুঝতো তবে কবিকে তারা পুরস্কৃত করতো। এবার এই যে লাস্টের অংশটা, এই যে কি লিখলাম, দে উড হ্যাভ অ্যাওয়ার্ডেড দ্য পোয়েট, এটাকে কিন্তু আমরা এই অংশটাকে প্যাসিভেও লিখতে পারি। দেন মানে কমা মানে দেন, তাই তো, দেন দ্য পোয়েট POET, পোয়েট উড হ্যাভ বিন, উড হ্যাভ বসাতে হবে আমাদের, তাহলে উড হ্যাভের পরে বিন দিয়ে দেবো, প্যাসিভ করছি, উড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, AWARDED, উড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড বাই এবার দেন দিয়ে দেবো, বাই দেম, কারণ তাদের দ্বারা, বা বাই হিম, ক্লিয়ার, দেন দ্য পোয়েট উড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড। তাহলে এই অংশটা আমরা অ্যাক্টিভ প্যাসিভ দুটোভাবেই কিন্তু লিখতে পারবো, এই হচ্ছে কেস। এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে, রাজার দিক থেকে যখন সে সম্ভাবনা নেই, মানে রাজার দিক থেকে যখন সেই সম্ভাবনা, মানে পুরস্কারের সম্ভাবনা যখন নেই, তখন আমাকেই সেই কাজ করতে হবে। তাহলে এখানে ভালো করে দেখো, আমাকেই সে কাজ করতে হবে, এটার মিনিংটা কি, আমাকে করতে হবে মানে কি, আমাকে অবশ্যই করতে হবে। তাহলে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক বা টাস্ক, আই মাস্ট ডু দ্য টাস্ক, বা আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, বা আই মাস্ট ডু দ্য জব, ক্লিয়ার। তাহলে আমাকে সে কাজ করতে হবে, আই মাস্ট ডু দ্য টাস্ক, বা ডু দ্যাট টাস্ক, দ্যাট ওয়ার্ক, বা দ্যাট জব, ক্লিয়ার। রাজার দিক থেকে যখন সে সম্ভাবনা নেই, তাহলে যখন, তাহলে হোয়েন মানে যখন, হোয়েন, আচ্ছা গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আচ্ছা বাক্যটাকে আমরা দেখো কি করে লিখছি, এটা লাস্টের অংশটা আমরা লিখলাম, তাহলে লাস্টের অংশটা প্রথম লিখলাম, এবার ফার্স্টের অংশটা কি বলছে দেখো, রাজার দিক থেকে মানে কি, ফ্রম দ্য কিংস, KINGS, ফ্রম দ্য কিংস সাইড, রাজার দিক থেকে, যখন মানে কি, যখন মানে হচ্ছে হোয়েন, তাহলে আগে আমরা হোয়েন দিয়ে দেবো, তাহলে হোয়েন ফ্রম দ্য কিং সাইড, সে সম্ভাবনা নেই, ঠিক আছে, মানে দ্যার ইজ নো সাচ পসিবিলিটি, সে সম্ভাবনা, সে মানে সাচ বা দ্যাট, দেয়ার ইজ নো মানে নেই, সে মানে সেই রকম, সাচ সম্ভাবনা মানে পসিবিলিটি, POSSIBL, পসিবিলিটি, পসিবিলিটি BLITY, ঠিক আছে, পসিবিলিটি। তাহলে ফ্রম দ্য কিং সাইড হোয়েন দ্যার ইজ নো সাচ পসিবিলিটি, তাহলে আমাকে অবশ্যই করতে হবে, মানে আই মাস্ট ডু দ্যাট টাস্ক বা ডু দ্যাট জব। তাহলে এবার আমরা সুন্দর করে কিন্তু এই বাক্যটাকে দেখো কত সুন্দরভাবে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারবো, ঠিক আছে। হ্যাঁ, কি বলছে আমরা দেখে নেবো, কি বলছে দেখো। তাহলে হোয়েন দিয়ে আমরা বাক্যটাকে শুরু করি, তাহলে হোয়েন যখন, দেয়ার ইজ, THERE, দেয়ার ইজ সেখানে নেই, নো সাচ সেই রকম, when there is no such possibility, POSSIBILITY, পসিবিলিটি, আগের বার আমরা স্পেলিংটা ভুল লিখেছিলাম, তো POSSIBILITY, পসিবল BLE, আর যখন পসিবিলিটি করবো BILITY, ক্লিয়ার। তাহলে when there is no such possibility, যখন সেখানে সেরকম কোনো পসিবিলিটি নেই, ফ্রম দ্য কিং সাইড, ফ্রম রাজার দিক থেকে, ফ্রম দ্য কিংস, KING', ফ্রম দ্য কিংস সাইড, কমা, তাহলে এই কমার মানেই কিন্তু হচ্ছে তখন, তাহলে when there is no such possibility from the king side, তাহলে আমাকেই সে কাজ করতে হবে, দেন মানে কমা, I must do the job, JOB, এই জবটাকে টাস্ক, ওয়ার্ক, যা খুশি বলবে। তাহলে ক্লিয়ার, কি লিখলাম দেখো, when there is no such possibility from the king side, রাজার দিক থেকে যখন সে কোনো সম্ভাবনা নেই, I must do the job, আমাকেই সেই কাজটা করতে হবে, ক্লিয়ার। তাহলে নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখব, বলছে কি, এই বলে তিনি 500 টাকার একখানি চেক ছেলের হাতে দিলেন। তাহলে এই বলে, আবার বুঝতে পারছো, এই বলে মানে পার্টিসিপল সেইং দিস,
সেইং দিস, একদম সিম্পল, দেখো ভাঙার দরকার নেই। বলে মানে হচ্ছে সেইং, SAYING, সেইং দিস, কমা দাও। এই বলে তিনি, তিনি মানে হচ্ছে হি, সাবজেক্ট, তিনি দিয়েছিলেন, হ্যাঁ তিনি গিয়েছিলেন কি, তিনি হি গেভ, তিনি দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, হি গেভ, কি দিয়েছিলেন, কাকে দিয়েছিলেন, দুটোই তুমি আগে লিখতে পারো। হি গেভ, তিনি দিয়েছিলেন আ চেক, CHECK, ক্লিয়ার, চেক বুক, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তাহলে সেইং দিস, এই বলে হি গেভ আ চেক অফ 500 রুপিস, 500, HUNDRED, 500 রুপিস, RUPEES। তাহলে সেইং দিস হি গেভ আ চেক অফ 500 রুপিস টু হিজ সান, ছেলের হাতে, মানে তার ছেলে রবীন্দ্রনাথ, তাহলে টু হিজ সানস, টু হিজ সান, ঠিক আছে। এই যে তাহলে কি লিখলাম দেখো, ছেলের হাতে মানে ছেলেকে আর কি, ক্লিয়ার। ইন হিজ হ্যান্ড দিলেও হবে, কোনো সমস্যা নেই, ইন হিজ হ্যান্ড। তাহলে সেইং দিস, এটা বলে হি গেভ, তিনি দিয়েছিলেন আ চেক অফ 500 রুপিস, 500 রুপিসের একটা চেক কিন্তু তিনি দিয়েছিলেন, কাকে, টু হিজ সান, তার ছেলেকে। একদম জটিল করার কিচ্ছু নেই, একদম সোজা সিম্পল একটা বাক্য। এবার কিন্তু আমরা চলে যাব নেক্সট সেন্টেন্সে। তো কি বলছে এবার দেখো, হ্যাঁ বলছে রাজার দিক থেকে, ভালো করে বুঝবে বাক্যটা, রাজার দিক থেকে যে পুরস্কার বা যে পুরস্কারের সম্ভাবনা সেদিন ছিল না, মানে রাজার দিক থেকে সেদিন, রাজার দিক থেকে সে পুরস্কারের কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু কি হয়েছে দেখো, সে পুরস্কার কিন্তু পরে এসেছিল বিশ্বের দিক থেকে, মানে ওই যে বিশ্বকবি বলে সম্মানিত হয়েছিলেন তিনি, দ্য ওয়ার্ল্ড পোয়েট, তো সেই রকম। তাই বলছে রাজার দিক থেকে সে পুরস্কারের সম্ভাবনা সেদিন ছিল না, বুঝতে পেরেছো। তাহলে হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে যে পুরস্কার, দ্য পুরস্কার, এটা দিয়ে শুরু করতে পারি, দ্য পুরস্কার হুইচ ওয়াজ, যেটা ছিল ইম্পসিবল, অসম্ভব, ফ্রম কিং সাইড দেন, বুঝতে পেরেছো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দেখো আমরা চেষ্টা করবো অনেকরকমভাবে লেখা। তাহলে কি বলছে, দ্য পুরস্কার, দ্য পুরস্কার, দ্য অ্যাওয়ার্ড, AWARD, দ্য অ্যাওয়ার্ড, পুরস্কার, দ্য অ্যাওয়ার্ড দ্যাট ওয়াজ, এই অ্যাওয়ার্ডের কিন্তু এখানে ভার্ব পাইনি আমি, দ্য অ্যাওয়ার্ড দ্যাট ওয়াজ ইম্পসিবল, যেটা অসম্ভব, সম্ভাবনা নেই মানে কি, পসিবল মানে সম্ভাবনা আছে, সম্ভব, আর অসম্ভব সম্ভাবনা নেই মানে অসম্ভব। তাহলে দ্য অ্যাওয়ার্ড দ্যাট ওয়াজ ইম্পসিবল, POSSIBLE, দ্য অ্যাওয়ার্ড দ্যাট ওয়াজ ইম্পসিবল দেন, that was impossible then from king's side, from the king's, KING apostrophe S, king's side, clear। তাহলে কমা দাও, তাহলে কি কমা দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা নেই, কমা না দিলে হবে। বলছে কি দ্য অ্যাওয়ার্ড, তাহলে ভালো করে ব্যাপারটা বলছো, দ্য অ্যাওয়ার্ড, পুরস্কারটা, এই দ্যাট কনজাংশন বা প্রোনাউনের ভার্ব ওয়াজ, মেন সাবজেক্টের কিন্তু দ্য অ্যাওয়ার্ড এর ভার্ব কিন্তু এখনো লিখিনি, এগুলো তোমাদেরকে বিশাল ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু বুঝতে হবে। দ্য অ্যাওয়ার্ড, পুরস্কারটা, দ্যাট ওয়াজ ইম্পসিবল, যেটা ছিল অসম্ভব, দেন তখন, আচ্ছা দেম লিখেছি, এটা দেন হবে, দেন তখন, ফ্রম দ্য কিং সাইড, রাজার তরফ থেকে, এইবার সেটা এসেছিল, ঠিক আছে। তাহলে পরে এসেছিল, কি বলছে দেখো, সে পুরস্কার কিন্তু পরে এসেছিল, সে পুরস্কার কিন্তু পরে এসেছিল, লেটার দিয়ে দাও, লেটার কেম, পরে এসেছিল। আমরা একটা বাক্যের মাধ্যমে লিখছি কমপ্লেক্স করে, এরপরে দুটো বাক্য লেখার চেষ্টা করবো, ক্লিয়ার। তাহলে দ্য রিওয়ার্ড বা দ্য অ্যাওয়ার্ড দ্যাট ওয়াজ ইম্পসিবল দেন ফ্রম দ্য কিং সাইড, লেটার কেম, পরে এসেছিল, এই যে কেমটা দিলাম, এই কেমটা কিন্তু দ্য অ্যাওয়ার্ডের ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, লেটার, পরবর্তীকালে কেম এসেছিল ফ্রম দ্য ওয়ার্ল্ড সাইড, কোথা থেকে, ফ্রম দ্য ওয়ার্ল্ডস, WORLD apostrophe S, from the world's side, মানে পুরো বিশ্বের দরবার থেকে বা বিশ্ব থেকে কিন্তু এসেছিল। The award that was impossible then from the king side later came from the world side, এটা একরকম বাক্য, ঠিক আছে। এবার কি বলছে দেখো, বলছে এই বাক্যটাকে আমরা যদি ভাঙি, যে দুটো বাক্যকে করি, ঠিক আছে, যে দুটো বাক্যকে করলে কি হবে দেখো, একদম সিম্পল সেন্টেন্স, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ দেন, দ্য অ্যাওয়ার্ড was then impossible, POSSIBLE, the award then was impossible from the king side, from the king, KING apostrophe S, king side,
বাট ওই যে কিন্তু পরে বাট, এখানে একটা বাট দেব, বাট ইট লেটার কেম, বাট ইট লেটার এটা পরবর্তীকালে কেম এসেছিল ফ্রম দ্য ওয়ার্ল্ড সাইড, ফ্রম দ্য ওয়ার্ল্ডস, WORLD অ্যাপোস্ট্রফেস ওয়ার্ল্ডস সাইড। দেখো এটা হচ্ছে কি অ্যান্ড দিয়ে যুক্ত করলাম এবং প্রথমে দ্য অ্যাওয়ার্ডের ভার্ব দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আর দ্যাট দিয়ে যুক্ত করিনি। তাহলে দ্য অ্যাওয়ার্ড ওয়াজ ইম্পসিবল ফ্রম দ্য কিং সাইড দেন, তাহলে ওয়াজ এখানে একটা দেন দিইনি, দ্য অ্যাওয়ার্ড ওয়াজ দেন, এখানে একটা দেন দিয়ে দাও তখন, হ্যাঁ। তাহলে দ্য অ্যাওয়ার্ড ওয়াজ দেন ইম্পসিবল ফ্রম দ্য কিং সাইড, বাট কিন্তু ইট লেটার কেম এটা এসেছিল ফ্রম দ্য ওয়ার্ল্ড সাইড, ঠিক আছে। বাট ইট লেটার কেম এটা পরবর্তীকালে এসেছিল ফ্রম দ্য ওয়ার্ল্ড সাইড। তো এই হচ্ছে কিন্তু এই দু রকমভাবে কিন্তু আমরা এই বাক্যটাকে লিখতে পারবো, একটা কমপ্লেক্স আর একটা কিন্তু দুটো বাক্য কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড দিয়ে যুক্ত করে বা বাট দিয়ে, এখানে অ্যান্ড নয় বাট দিয়ে যুক্ত করেছি, ক্লিয়ার। এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, তো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, রাজ পুরস্কারের মূল্য কম নয়, বলছে রাজ পুরস্কার মানে রয়্যাল যে অ্যাওয়ার্ড তার মূল্য কিন্তু ভ্যালু কোনো অংশে কম নয়, ঠিক আছে। কিন্তু বিশ্বকবি রূপে যে পূজা তিনি পেয়েছেন তাকে সোনা রূপোর ভিত্তিতে ওজন করা যায় না। তাহলে কি বলছে, আমরা একটু ভাঙি বড় বাক্য। বলছে রাজ পুরস্কার মানে কি, the royal ROYAL the royal award বলতে পারো, রয়্যাল অ্যাওয়ার্ড AWARD, the royal award মূল্য কম নয় মানে কি, মানে মূল্য আছে, তাহলে অনেক মূল্য আছে, তাহলে হ্যাজ গ্রেট GREAT has great value VALUE, তাহলে দ্য রয়্যাল অ্যাওয়ার্ড হ্যাজ গ্রেট ভ্যালু, ঠিক আছে। কিন্তু মানে কি, কিন্তু মানে হচ্ছে বাট বিশ্বকবি রূপে, বিশ্বকবি কিন্তু ফাইনাল লিখছি না, ভাঙছি, বিশ্বকবি রূপে মানে অ্যাজ আ ওয়ার্ল্ড পোয়েট WORLD অ্যাজ আ ওয়ার্ল্ড পোয়েট, একটা বিশ্বকবি রূপে যে পূজা তিনি পেয়েছেন, যে পূজা মানে দ্যাট ওরশিপ, বাক্যটা কিন্তু আমি জুটছি না কিন্তু বারবার বলছি, দ্যাট ওরশিপ, বিশ্বকবি রূপে যে পূজা তিনি পেয়েছেন, পূজা মানে হচ্ছে ওরশিপ, দ্যাট ওরশিপ বা দ্য ওরশিপ তিনি পেয়েছেন মানে হচ্ছে হি গট, তিনি পেয়েছেন বা তিনি রিসিভ করেছেন, RECEIVED তিনি রিসিভ করেছেন, ঠিক আছে। তাকে সোনারূপার ভিত্তিতে ওজন করা যায় না, তাকে মানে সেটা, তাহলে দ্যাট আমি ছোট করে লিখছি, দ্যাট ক্যান নট ওজন করা যায় না, দ্যাট ক্যান নট বি ওজন করা WEIGHED, দ্যাট ক্যান নট বি ওয়েড, সেটাকে ওজন করা যাবে না, কিসের ওপরে ভিত্তি করে, অন দ্য বেসিস BASSIS, ঠিক আছে, অন দ্য বেসিস BASS নয় BASIS অন দ্য বেসিস অফ গোল্ড সোনা অ্যান্ড সিলভার SILVER অন দ্য বেসিস অফ গোল্ড অ্যান্ড সিলভার, ক্লিয়ার। এই হচ্ছে বাক্যটা, দ্যাট ক্যান নট বি ওয়েড, যেটাকে ওজন করা যাবে না, অন দ্য বেসিস অফ গোল্ড অ্যান্ড সিলভারের সঙ্গে তুলনা করা যাবে না সেই সম্মানটা, বুঝতে পেরেছো। তাহলে বাক্যটা আমরা লিখলাম কিন্তু আমরা সাজাইনি, এবার আমরা সুন্দর করে সাজিয়ে কিন্তু বাক্যটাকে লিখবো। কি বলছে দেখে নাও, হ্যাঁ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। তাহলে বলছে রাজ পুরস্কারের মূল্য কম নয়, কমা দিয়ে দেবো, যে দ্য রয়্যাল গিফট নয় অ্যাওয়ার্ড লিখছি, অ্যাওয়ার্ড লিখবো, দ্য রয়্যাল অ্যাওয়ার্ড কম নয়, দ্য রয়্যাল অ্যাওয়ার্ড হ্যাজ আ গ্রেট ভ্যালু, has great value, a great GREAT has a great value VALUE, কমা। কিন্তু কি বলছে, কিন্তু বিশ্বকবি রূপে যে পূজা তিনি পেয়েছেন, ঠিক আছে, সেটাকে কিন্তু মাপা যাবে না। দেখো তাহলে যে পূজা তিনি পেয়েছেন, বাট কিন্তু দ্য ওরশিপকে এটাকে অবজেক্ট করলাম, দ্য ওরশিপ WORSHIP দ্য ওরশিপ যেটা তিনি পেয়েছেন, বাট দ্য ওরশিপ হি রিসিভড বা দ্যাট হি রিসিভড, ঠিক আছে, আমি এখানে দ্যাট দিচ্ছি না, বাট দ্য ওরশিপ হি গট বা রিসিভড RECEIVED রিসিভড, ঠিক আছে,
বাট দ্য ওর্শিপ যে পূজাটা তিনি রিসিভ করেছেন পেয়েছেন কি হিসাবে, অ্যাজ এ ওয়ার্ল্ড পোয়েট, অ্যাজ আ ওয়ার্ল্ড WORLD, অ্যাজ আ ওয়ার্ল্ড পোয়েট, অ্যাজ আ ওয়ার্ল্ড পোয়েট, পোয়েট। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো এখনও কিন্তু এই ওর্শিপের কিন্তু আমি ভার্ব দিইনি, বাট কিন্তু দ্য ওর্শিপ যে পূজাটা হি রিসিভ তিনি পেয়েছেন অ্যাজ এ ওয়ার্ল্ড পোয়েট, অ্যাজ এ ওয়ার্ল্ড পোয়েট হিসেবে তিনি যে পূজাটা পেয়েছেন সেই পূজাটাকে মাপা যাবে না। এবার আমরা দেবো কি, ক্যান নট বি, এই যে এবার ভার্ব দিচ্ছি, ওর্শিপের ভার্ব দিচ্ছি, ক্যান নট বি ওয়েড WEIGHED, এই পূজাটাকে ওজন করা যাবে না, কিসের উপরে ভিত্তি করে, সোনার উপরে ভিত্তি করে। ঠিক আছে, তাহলে দেবো হচ্ছে অন দ্য বেসিস, অন দ্য বেসিস BASIS, অন দ্য বেসিস অফ গোল্ড GOLD, গোল্ড অ্যান্ড সিলভার SILVER। তো এই হচ্ছে কিন্তু বাক্যটা। তাহলে কি লিখলাম আরেকবার দেখে নাও। হ্যাঁ, দ্য রয়্যাল অ্যাওয়ার্ড, রাজসিক যে পুরস্কার সেই পুরস্কারের কিন্তু হ্যাজ আছে আ গ্রেট ভ্যালু, বিশাল মূল্য। বাট কিন্তু দ্য ওর্শিপ যে পূজাটা হি গট বা হি রিসিভ তিনি পেয়েছেন অ্যাজ এ ওয়ার্ল্ড পোয়েট, একটা বিশ্বকবি হিসেবে, ক্যান নট বি ওয়েড, সেটাকে ওজন করা যাবে না, অন দ্য বেসিস অফ গোল্ড অ্যান্ড সিলভার, সোনা রূপার উপরে বেস করে কিন্তু সেটাকে মূল্য করা যাবে না, মাপা যাবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সুন্দর করে এই বাক্যটা আমরা লিখলাম। এবার যাবো নেক্সট সেন্টেন্স। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স, এটাই বোধহয় আমাদের শেষ বাক্য, তাই তো? হ্যাঁ, এটাই শেষ বাক্য, আর বাক্য নেই আমাদের। তাই কি বলছে দেখো, তাই সে অমূল্য, মানে তাই সেই এই বিষয়টা হচ্ছে কি, এই যে এই পূজাটা বা এই সম্মানটা, এই খ্যাতিটা, এটা হচ্ছে অমূল্য, তাই সে অমূল্য। তাই বলতে সেই কারণে আমরা দেয়ারফর বলতে পারি, THEREFOR, তাই দেয়ারফর ইট ইজ, এটা হয়, সে হয় মানে ইট ইজ, এটা হয়, অমূল্য মানে প্রাইসলেস, ইট ইজ প্রাইসলেস, PRICELESS। ক্লিয়ার? এই হচ্ছে ফুল বাক্যটা। তাহলে আজকের ক্লাসটা কিন্তু আমাদের এই হচ্ছে ফুল ক্লাস। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। এইভাবেই রেগুলার বেসিসে কিন্তু আমাদের বেশি বেশি করে প্রত্যেক দিন ক্লাস হবে, যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো তোমরা বুঝতেই পারছো, তাহলে আমার প্রমিসে, আমার জায়গায় কিন্তু আমি অনার আছি। তো তোমাদের কাজ হচ্ছে, তোমাদের যদি ক্লাস ভালো লাগে, বিন্দুমাত্র উপকৃত হও, তোমাদের সকলের কাছে আমার অনুরোধ যে ক্লাসটা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, এবং কোনো কোয়ারি যদি তোমাদের থাকে, আর কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা থাকে, অবশ্যই বলবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তাতে জয়েন হয়ে যাও। কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করবে, আমি সেই মতো তোমাদেরকে কিন্তু আমি গাইড করে দেবো। এবং আবারও সেই কথাটা দিয়ে শেষ করবো, যারা অনলাইন ক্লাস নিয়ে আগ্রহী তারা কিন্তু ফুল ডিটেলসটা কমিউনিটি পোস্ট বা টেলিগ্রাম গ্রুপ থেকে পুরো ফুল ডিটেলস জেনে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে একটা কনফার্মেশন দিয়ে দেবে কে আগ্রহী। সেই মতো কিন্তু তার উপরে বেস করে আমি কিন্তু ঠিক করবো যে জানুয়ারি থেকে আমি ক্লাস শুরু করবো কি করবো না। তো এই হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।